গত পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে হাওড়া থেকে দীর্ঘ ট্রেন জার্নি শেষে পৌঁছে গিয়েছিলাম কেরালার এর্নাকুলামে। আর আজকের এই পর্বে শুরু হচ্ছে আমাদের আসল কোচি এক্সপ্লোরেশন। স্টেশন থেকে হোটেলে যাওয়ার পুরো জার্নি, কোথায় থাকছি, কেমন সেই হোটেল, সব কিছুই দেখাবো তোমাদের। তারপর বেরিয়ে পড়বো ফোর্ট কোচির রঙিন রাস্তা আর ইতিহাসের খোঁজে। দেখব বিখ্যাত চাইনিজ ফিশিং নেট, ঐতিহ্যে ঘেরা মার্তানচারি প্যালেস, সুন্দর ভাস্কো দা গামা স্কোয়ার আর ফোর্ট কোচির আরও কিছু অসাধারণ দর্শনীয় জায়গা। সমুদ্রের হাওয়া, পুরনো শহরের ভাইব আর কেরালার সৌন্দর্য নিয়ে আজকের এই ব্লগ হতে চলেছে একদম অন্যরকম। সীমাহীন দিগন্তের স্বপ্নের ডানা মেলে উড়ে চলার গল্পে তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওপেন স্কাইতে। তাহলে শুরু করা যাক আজকের কোচি অভিযানের ব্লগ। গুড মর্নিং ফ্রম এর্নাকুলাম। আর আমরা এখন আছি গড জোন কান্ট্রিতে। এটা আমাদের গড জোন কান্ট্রিতে ডে 1। আজকের দিনটা শুরু করা যাক। আজকে আমরা কেরালার বিভিন্ন সাইট সিন করবো, ফোর্ট কোচি এবং কোচির বিভিন্ন সাইট সিন করবো। চলো সেগুলো তোমাদেরকে শেয়ার করব। এখন আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশন আপ হবো, দিয়ে বেরিয়ে পড়বো সাইট সিনে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। স্টেশনের বাইরে থেকে আমরা একটা অটো করে নিলাম। তো এবার আমরা যাচ্ছি হোটেলে। স্টেশনের বাইরে থেকে দুটো অটো ভাড়া করলাম, মোট ভাড়া পড়লো 250 টাকা। মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম হোটেলের সামনে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই হোটেলটা কিন্তু আমাদের আগে থেকে বুক করা ছিল না, আমরা গিয়ে বুক করেছিলাম। বেশ সস্তায় পড়েছিল। চলো রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদেরকে। আমাদের কোচির হোটেলের রুমটা কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের রুমটা বেশ বড় সড়ো ছিল, আর আমরা ঠিক করেছিলাম যেহেতু আমরা এখানে একদিন স্টে করব, তো একটা রুমেই আমরা 5 জন অ্যাডজাস্ট করে নেব। এখানে প্রথমেই একটা বড় সাইজের খাট ছিল, এছাড়াও পাশে দুটো খাট ছিল যেখানে ঠিকঠাক শোয়ার ব্যবস্থা ছিল। এছাড়াও রুমে যা যা থাকা দরকার, এসি, ফ্যান, ওয়ার্ড্রোব সমস্তটাই ছিল। আর স্টাফ ব্যবহারও ভীষণ ভালো ছিল। হোটেলের নাম ছিল ম্যাপেল রেসিডেন্সি, যেটা আমরা ওখানে গিয়েই বুকিং করেছিলাম, আমরা আগে থেকে যেটা বুকিং করিনি। আর একবারে সেই দিনকে এসে বুকিং করাতেই এত ভালো হোটেল পাবো আমরা সত্যিই ভাবিনি। আর হোটেলের একটা সব থেকে বড় জিনিস বাথরুম, যেটা ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমাদের এই হোটেলে কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। তোমরা কোচিতে এলে এখানে থাকতে পারো। আজকে আমরা অদ্ভুত একটা খাবার খাবো, এটা আপ্পাম কুট্টু, আর এর সাথে গ্রিন ছোলা চানার কিছু একটা খিচুড়ি আমাদের দেবে। কেরালা ট্রিপের প্রথম দিনের শুরুটা হলো একদম খাঁটি সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে। আজকের ব্রেকফাস্টে ছিল নরম তুলতুলে আপ্পাম, সঙ্গে গরম গরম স্ট্রু টাইপ ডাল আর মশলাদার ছোলা। আপ্পাম খেতে কেমন লাগছে? আর তোমাদের দুজনের? তো ব্যাপার হচ্ছে এখন আমরা ফোর্ট কোচি ঘোরার জন্য একদম রেডি হয়ে পড়েছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:15। কিভাবে যাব তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের হোটেল থেকে মোটামুটি 200 মিটারের মধ্যেই হচ্ছে এর্নাকুলাম জেটি ঘাট। ফোর্ট কোচির টিকিট নেব, ফোর্ট কোচির টিকিট নিয়ে আমরা ওপারে চলে যাব ফোর্ট কোচিতে। তারপর ওখান থেকে কিভাবে কি ঘুরছি আর টোটাল এই জার্নিটা তোমাদেরকে শেয়ার করব। আমরা তো সবাই ফুললি রেডি ফোর্ট কোচিকে এক্সপ্লোর করতে। আর সেই জার্নির জন্য আমাদের যেতে হবে এর্নাকুলাম জেটি ঘাট। যেটি পার করলেই শুরু হয়ে যাবে আজকের নতুন অ্যাডভেঞ্চার। হোটেল থেকে আমরা চলে আসলাম জেটি করে ওইদিকে যাবো বলে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দুটো লাইন রয়েছে, একটা হচ্ছে জেন্টসের জন্য, একটা হচ্ছে লেডিসের জন্য, যেখান থেকে আমরা 5টা টিকিট কাটলাম। আর পার টিকিট হচ্ছে 6 রুপিস করে নিয়ে, মানে টোটাল হলো আমাদের 30 রুপিস। মাত্র 6 টাকার টিকিট কেটে আমরা উঠে পড়লাম সরকারি নৌকোয়। ধীরে ধীরে নৌকাটা ভেম্বনাথ লেকের শান্ত জল কেটে এগিয়ে চলল ফোর্ট কোচির উদ্দেশ্যে। চারপাশে শুধু জল আর জল, দূরে ভেসে থাকা বড় বড় জাহাজ আর সঙ্গে ঠান্ডা হাওয়ার ছোঁয়া পুরো জার্নিটাকেই যেন সিনেমার কোনো দৃশ্যের মতন করে দিয়েছিল। নৌকার ডেকে দাঁড়িয়ে কেরালার এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। মাত্র 20 মিনিটেই এই ছোট্ট জার্নিটা আমাদের ট্রিপের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে রইল। আর এত সুন্দর একটা জলপথের সফর মাত্র 6 টাকায়, যেটা সত্যি অবিশ্বাস্য। জেটি থেকে আমরা নেমে চলে এলাম, এবার আমরা ফোর্ট কোচি ঘুরবো। এবার কোথায় যাই, কিভাবে ঘুরবো, সেগুলো সবটাই তোমাদেরকে দেখাবো। আমার তো এই জার্নিটা অসম্ভব সুন্দর লাগলো। আমাদের এর্নাকুলাম জেটি ঘাট থেকে এই ফোর্ট কোচি অবধি আসতে মোটামুটি 15 মিনিট সময় লাগলো।
লোকাল ট্রান্সপোর্টে যার ভাড়া নিল 6 টাকা। ভাবা যায় 15 মিনিট জার্নি করলাম ভেম্বনাথ কয়ালের ওপর থেকে, জাস্ট ভাড়া নিল 6 টাকা। চলো এবার আমাদের সাথে আগে কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। স্টেডিয়াম ফেরিঘাট থেকে বেরিয়েই পরিচয় হলো আমাদের এই দাদার সঙ্গে। তার অটোতেই শুরু হলো আমাদের ফোর্ট কোচি ঘোরার নতুন অধ্যায়। আর আমাদের প্রথম গন্তব্য ছিল ফোর্ট কোচির সব থেকে বিখ্যাত আকর্ষণ, ওয়ার্ল্ড ফেমাস চাইনিজ ফিশিং নেট। শোনা যায় চতুর্দশ শতকে চীনের ব্যবসায়ীরা এই বিশেষ ধরনের মাছ ধরার জাল কেরালায় নিয়ে এসেছিল। আজও সেই পুরনো পদ্ধতিতেই বিশাল এই নেটগুলো ব্যবহার করা হয়, আর সেটাই ফোর্ট কোচির অন্যতম পরিচয় হয়ে উঠেছে। সমুদ্রের ধারে একসাথে এত বড় বড় ফিশিং নেট দুলতে দেখা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম, ছবি তুললাম, প্রকৃতিকে উপভোগ করলাম। তারপরেই আমাদের চোখ গেল ঠিক যার জন্য আমরা কেরালায় এসেছি, ফ্রিজ ম্যাগনেট, যা আমার খুবই প্রিয়। কি শপিং হচ্ছে এখানে? এখান থেকে কিছু ফ্রিজ ম্যাগনেট আর ঘর সাজাবার টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সেটা কোথায় জেনে নাও আমাদের অটো দাদার থেকে। ভাস্কো ডা গামা চার্চ। ঠিক আছে, চলো দাদা ভাস্কো ডা গামা চার্চ। এই সুন্দর ঝকঝকে রাস্তা দিয়ে মিনিট 5 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমি ঠিক সামনে দাঁড়িয়ে আছি ভাস্কো ডা গামা চার্চে, যার ভেতরে ভাস্কো ডা গামা মারা যাওয়ার পরে 14 বছর তার সমাধি রাখা হয়েছিল। চলো লেটস এক্সপ্লোর ইট। ফোর্ট কোচির এই ঐতিহাসিক চার্চটির সঙ্গে জড়িয়ে আছে ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চার্চের নাম সেন্ট ফ্রান্সিস চার্চ, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন ইউরোপীয় চার্চ হিসেবে পরিচিত। 1524 সালে বিখ্যাত পর্তুগিজ পর্যটক ভাস্কো দা গামা মারা যাওয়ার পর প্রথমে তাকে এই চার্চের মধ্যেই সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে তার দেহাবশেষ পর্তুগালে নিয়ে যাওয়া হলেও আজও স্মৃতিচিহ্ন হিসাবে রয়েছে এই চার্চটি। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই চার্চটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং কেরালার ঔপনিবেশিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ সাক্ষী। আরেকটা কথা না বললেই নয়, ফোর্ট কোচির পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পুরনো ইউরোপীয় স্টাইলের ঘরবাড়ি আর শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটাকে যেন এক অন্য রকম অনুভূতি দেয়। এখানে হাঁটতে হাঁটতেই মনে হয় যেন ইতিহাস আর আধুনিকতা একসাথে মিলেমিশে গেছে। আর সব থেকে নজর কেড়েছে এখানকার রাস্তা জুড়ে আঁকা রঙিন ওয়াল আর্ট আর চিত্রগুলো। প্রতিটা দেওয়াল যেন নিজের মতো করে একটা গল্প বলছে, যা ফোর্ট কোচির সৌন্দর্যকে আরও জীবন্ত, আরও আকর্ষণীয় করে তুলেছে। সত্যি বলতে আমি এই রাস্তাটা দেখে পুরো ছিটকে গেছি। এই রাস্তার ভাইবই ছিল এক আলাদা। বেশ কিছুক্ষণ এই রাস্তায় সময় কাটিয়ে ছবি তুলে তারপর চলে যাই আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। ওয়েট, কেরালা এলে এই চার্চটা কিন্তু একদম মিস করা যাবে না। ফোর্ট কোচির আরেকটি জনপ্রিয় ও ঐতিহাসিক চার্চ হলো সান্টা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা। এই চার্চটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং ফোর্ট কোচির ইতিহাস আর স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। চার্চের ভেতরের সুন্দর ইউরোপীয় স্টাইলের আর্কিটেকচার, রঙিন কাচের কাজ আর বিশাল পেন্টিংগুলো সত্যি চোখে পড়ার মতন। ভেতরে ঢুকলেই একটা শান্ত আর পবিত্র অনুভূতি কাজ করে, যেন ইতিহাসের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমরা এলাম একটা স্পাইসের মার্কেটে, তো সেখান থেকে দেখি কিছু স্পাইসেস আমরা কিনতে পারি কিনা, বা স্পাইসেস সম্পর্কে আমরা জানবো। চলো দেখা যাক কি হয়। দোকানের নাম এই যে, চলো। আমার বউ যেহেতু খুব ভালো রান্না পারে, তো ও এখানে অনেকগুলো স্পাইসের নাম বলতে পারবে আশা করি। চলো একবার জিজ্ঞেস করাতে পারবে? ঠিক আছে, বলো দেখি। এটা বড় এলাচ, এটা আদা কুচি, এটা ধনে, এটা জায়ফল, এটা স্টার এনিস, এটা দারচিনি, এটা মরিচ, এটা। আমরা এখন আছি ডাচ প্যালেসে, যেটা মার্তেনচারি প্যালেস নামেও পরিচিত।
তো তার ভেতরে ঢুকছি। এখানে এন্ট্রি ফিস যা দেখলাম 5 টাকা পার পার্সন। চলো ঢুকেও তোমাদের সাথে শেয়ার করি ভেতরটা কিরকম। ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরে আমরা শুধুমাত্র ছবি তুলতে পেরেছি। সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই মার্তান চ্যারি প্যালেসে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো। আগামী পর্বে থাকছে ভারতবর্ষের বুকে গড়ে ওঠা এক টুকরো ইউরোপের গল্প নিয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিস চ্যানেল।